হ্যালো স্টুডেন্টস, ভিশন ডাব্লিউবিসিএস এর পক্ষ থেকে তোমাদের জন্য আরও একটি স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি পলিটির উপর থেকে। তো আজকে নাম রেখেছি স্পেশাল ক্লাস অন পলিটি 2, অর্থাৎ দ্বিতীয় ক্লাস পলিটির স্পেশালের। এবং প্রথম ক্লাসটা ছিল পলিটির কিভাবে মনে রাখবো, অর্থাৎ এই কনস্টিটিউশনের এত আর্টিকেলস, এত শিডিউল, কোন আর্টিকেলে কোথায় কি রয়েছে এগুলো কিভাবে মনে রাখবো সেইটার ওপরে টিপস অ্যান্ড ট্রিক্সের ওপর আমি একটা ক্লাস বানিয়েছিলাম পলিটির স্পেশাল ক্লাস 1। তোমরা যদি না দেখে থেকো তো অবশ্যই তোমরা প্লে লিস্টে গিয়ে সেখান থেকে দেখে নিতে পারবে। এবং আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে 25 মোস্ট ইম্পর্টেন্ট সুপ্রিম কোর্ট জাজমেন্টস। তোমাদের এটা অনেকেরই রিকোয়েস্ট ছিল যে কোন কোন জাজমেন্টের ওপর একটা ভিডিও নিয়ে আসার জন্য, কেননা এই জাজমেন্টের ওপর থেকে কিছু কিছু জাজমেন্ট আছে খুবই ইম্পর্টেন্ট, যেখান থেকে কিন্তু বহুবার পরীক্ষায় প্রশ্ন এসেছে প্রিলিমিনারি এবং মেন থেকে। তো আজকে দেখে নেব 25টা সেই রকম ইম্পর্টেন্ট সুপ্রিম কোর্টের জাজমেন্ট যেগুলো কিন্তু আমাদের ভারতবর্ষের আইন এবং কনস্টিটিউশনের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, 25 মোস্ট ইম্পর্টেন্ট সুপ্রিম কোর্ট জাজমেন্টস। প্রথম যে জাজমেন্টটা সেটা হচ্ছে 1950 সালে হয়েছিল। জাজমেন্টটার নাম হচ্ছে এ কে গোপালান কেস। যে কেসটা হয়েছিল সেটা হচ্ছে এ কে গোপালান কেস। এই কেসে কি হয়েছিল দেখো, আমি রিলেভেন্সটা দিয়েছি, অর্থাৎ কি বৈশিষ্ট্য এই কেসটা সেটা আমি দিয়েছি। দেখো, এসসি কন্টেন্টেড, এসসি মিনস এখানে সুপ্রিম কোর্ট, নট শিডিউল কাস্ট, ঠিক আছে। এসসি কন্টেন্টেড দ্যাট দেয়ার ওয়াজ নো ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস enshrined in Articles 13, 19, 21 and 22 under provisions for Preventive Detention Act if the detention was as per procedure established by law। তাহলে কি বলছে, সুপ্রিম কোর্ট বলছে যে কোনো রকম ফান্ডামেন্টাল রাইট এনশ্রিন্ড হয় না যদি আর্টিকেল নাম্বার 13, 19, 21 এবং 22 এই আর্টিকেলগুলোর মধ্যে যদি ঠিকঠাকভাবে কাউকে কিন্তু অ্যারেস্ট করা হয়, প্রিভেন্টিভ ডিটেনশন করা হয়ে থাকে। ওকে, এবং যদি সেটা আইন অনুযায়ী সেই ডিটেনশনটা করা হয় বা আটক করা হয় কোনো ব্যক্তিকে বা অ্যারেস্ট করা হয়, সেই ডিটেনশনটা কিন্তু কোনো রকম ফান্ডামেন্টাল রাইটসকে ভায়োলেট করে না। ওকে, here the SC took a narrow view of Article 21। এবং এইখানে কিন্তু কিছুটা সুপ্রিম কোর্ট কিছুটা সংকীর্ণ মনোভাব দেখিয়েছে আর্টিকেল 21-এর দিক থেকে। কেননা আমরা জানি যে আর্টিকেল 21টা কিন্তু মানুষের হচ্ছে পার্সোনাল, যেটা সেই এটা হচ্ছে পার্সোনাল লিবার্টির সাথে রিলেটেড আর্টিকেল 21। ওকে, তারপর দেখো যে জাজমেন্টটা রয়েছে, যেগুলো আমি রেড কালি করে দিয়েছি সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং যেগুলো ব্ল্যাক করেছি সেগুলো তোমরা স্কিপ করে যেতেও পারো, কিন্তু তবু পড়ে রাখবে। দেখো কি বলছে, শঙ্করী প্রসাদ কেস, এটা 1951 সালে হয়েছিল। দিস কেস ডেল্ট উইথ দ্য অ্যামেন্ডেবিলিটি অফ ফান্ডামেন্টাল রাইট, দ্য ফার্স্ট অ্যামেন্ডমেন্টস ভ্যালিডিটি ওয়াজ চ্যালেঞ্জড। অর্থাৎ তোমরা সকলেই জানো যে প্রথম যে সংশোধনটা করা হয়েছিল সংবিধানের, সেটা কিন্তু হয়েছিল 1951 সালে প্রথম সংবিধান সংশোধনটা হয়েছিল। এবং সেইখানে যে সংশোধনটা হয়েছিল তার বিরুদ্ধে কিন্তু এই শঙ্করী প্রসাদ নামে একজন কিন্তু ব্যক্তি সুপ্রিম কোর্টে কেস করে। অর্থাৎ এই অ্যামেন্ডেবিলিটি অফ ফান্ডামেন্টাল রাইটসকে কি অ্যামেন্ডমেন্ট করা যাবে, সংশোধন করা যাবে, সেইটার ওপর কিন্তু বেস করে এই কেসটা হয়েছিল। দ্য সুপ্রিম কোর্ট contended that the Parliament's power to amend under Articles 368 also includes the power to amend the fundamental rights guaranteed in Part 3 of Constitution। এবং এই কেসের পর থেকে সুপ্রিম কোর্ট রায় দেয় যে এই সমস্ত ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকারগুলোকে শুধুমাত্র অ্যামেন্ডমেন্ট করার ক্ষমতা কিন্তু গোটাটা পার্লামেন্টের হাতে দিয়ে দেয়, এবং সেটা আর্টিকেল অনুযায়ী করে দেয়, সেটা হচ্ছে আর্টিকেল 368 অনুযায়ী কিন্তু হবে। ওকে, এবং যেটা হচ্ছে পার্ট 3-তে তোমার ফান্ডামেন্টাল রাইটস যেটা রয়েছে সেটা কিন্তু সেইখান থেকে অ্যামেন্ডমেন্ট করা যেতে পারে। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট কেস, বেরুবাড়ি ইউনিয়ন কেস 1960। এটা তোমরা অনেকেই পড়ে থাকবে এবং পরীক্ষায় কিন্তু বহুবার এই প্রশ্নটা এসেছে, ভিভিআই। 1960 সালের একটা বিখ্যাত কেস, সেটা হচ্ছে বেরুবাড়ি ইউনিয়ন কেস। কেসটা কি দেখে নিই। This case was regarding the Parliament's power to transfer the territory of বেরুবাড়ি to Pakistan। অর্থাৎ তোমার হচ্ছে বেরুবাড়ি হচ্ছে একটা জায়গা ছিল, যখন ভারত ভাগ হয়, দুটো ভাগে ভাগ হয়, তখন বেরুবাড়ির হচ্ছে একটা জায়গা ছিল, যেটা হচ্ছে কিছুটা আমাদের ভারতবর্ষে পড়ছে, আবার কিছুটা হচ্ছে তোমার হচ্ছে পাকিস্তানের আন্ডারে পড়ছে,
ঠিক আছে। তো এই রকম মত অবস্থায় তো কি করবে, বর্ডারটা এমনভাবে টানা হয়েছে, লোকের হয়তো বাড়ি পাকিস্তানে, আর হয়তো তার উঠান হচ্ছে আমাদের ইন্ডিয়াতে, আবার কারোর হচ্ছে রান্নাঘর ইন্ডিয়াতে, তো তার হচ্ছে বাড়ি পাকিস্তানে। তো এই রকম অবস্থায় কিন্তু সেইখানকার লোকরা কিন্তু খুবই প্রবলেমও পড়ে গিয়েছিল। তারা কোন দেশের নিজেদের বলবে সেই রকম খুবই প্রবলেম হয়ে গিয়েছিল এই বেরুবাড়ি জায়গাটা নিয়ে। তো এই বেরুবাড়ি জায়গাটাকে শেষ পর্যন্ত অনেক রকম আইন কানুনের মধ্য দিয়ে গিয়ে ভারত সরকার কি করে, পাকিস্তানকে দান করে দেয়। ঠিক আছে। তো সেইটার ওপরে কিন্তু বেরুবাড়ি কেসটা হয়েছিল। দ্য সুপ্রিম কোর্ট এক্সামিন্ড আর্টিকেল 3, এবং আর্টিকেল 3-তে যেটা রয়েছে নতুন জায়গাকে, তোমরা সকলেই জানো যে টেরিটরি কিভাবে গঠন করা যায়, এইসব কিন্তু আর্টিকেল 1 থেকে 4 পর্যন্ত এগুলো ইউনিয়ন টেরিটরির মধ্যে রয়েছে, সেখানে রয়েছে। তো আর্টিকেল 3টাকে ভালো করে পরীক্ষা করে সুপ্রিম কোর্ট ইন ডিটেল অ্যান্ড held that Parliament cannot make laws under this article in order to execute the হচ্ছে কি নেহেরু নুন এগ্রিমেন্ট। অর্থাৎ নেহেরু এবং নুন এগ্রিমেন্টের ওপর যে এগ্রিমেন্টটা হয়েছিল সেইটার ওপর কিন্তু এই আর্টিকেল 3 এর আন্ডারে কোনো রকম কিন্তু আইন পার্লামেন্ট কিন্তু বানাতে পারবে না। হেন্স যার জন্য দ্য 9th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ওয়াজ পাসড টু এনফোর্স এগ্রিমেন্ট, এবং এই এগ্রিমেন্টটা পাস করার জন্য, অর্থাৎ বেরুবাড়িকে যে পাকিস্তানের হাতে তুলে দেওয়া হবে, এটা তো আর্টিকেল 3-র মাধ্যমে আর আইন করা যাবে না। তো সেই জন্য নতুন করে একটা 9th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করানো হলো, সংশোধন করা হলো সংবিধানটাকে, করে এই এগ্রিমেন্টটাকে কিন্তু এনফোর্স করে পাস করানো হলো। ওকে, এবং এখানে একটা গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্ট কিন্তু রায় দিয়েছিল। সেই গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্টের রায়টা কি? রায়টা হচ্ছে এখানে বলে দিয়েছিল সুপ্রিম কোর্ট যে প্রিয়াম্বেল, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি প্রস্তাবনা, পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটাই আসে, প্রিয়াম্বেল ইজ নট এ পার্ট অফ কনস্টিটিউশন। অর্থাৎ প্রস্তাবনা কিন্তু আমাদের যে সংবিধান রয়েছে তার কোনো অংশ নয়, যে কারণে কিন্তু প্রস্তাবনাকে একদমই সংশোধন করা যাবে না। ওকে, এই রায়টা কিন্তু এই কেসের মাধ্যমে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল। ওকে, এবং যদিও পরবর্তীকালে এটার ওপর কিন্তু আরও একটা কেস হয় এবং এই রায়টা কিন্তু চেঞ্জ হয়ে যায়, সেটা একটু পরে গিয়েই আমরা দেখব। নেক্সট আমরা দেখব খুব ইম্পর্টেন্ট একটা কেস, গোলকনাথ কেস, যেটা 1967 হয়েছিল। দেখে নেওয়া যাক। দ্য কোশ্চেন ইন দিস কেস ওয়ার হোয়েদার অ্যামেন্ডমেন্ট ইজ এ ল অ্যান্ড হোয়েদার ফান্ডামেন্টাল রাইটস ক্যান বি অ্যামেন্ডেড অর নট। অর্থাৎ এই কেসটা হয়েছিল আবারও সেই সংশোধনের ওপর বেস করে, অর্থাৎ সংবিধান সংশোধন কি এটা কোনো আইন, এবং আর একটা কি, হোয়েদার ফান্ডামেন্টাল রাইটস ক্যান বি অ্যামেন্ডেড অর নট, ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকারগুলোকে সংশোধন করা যাবে কি যাবে না, সেইটার ওপর বেস করে কেসটা হয়েছিল গোলকনাথ কেস। Supreme Court contended that fundamental rights are not amendable to the parliamentary restriction as Article 13, and that to amend the fundamental rights a view constitutional assembly would be required. So stated that Article 368 gives the procedure to amend the constitution but does not confer on parliament the power to amend the constitution. অর্থাৎ কি বলছে এটা? অর্থাৎ এটাই বলছে যে সুপ্রিম কোর্ট এটা বলছে যে আর্টিকেল 13 অনুযায়ী কিন্তু পার্লামেন্টের কিছু রেস্ট্রিকশন রয়েছে। পার্লামেন্ট কিন্তু যেমন তেমন করে কিন্তু নিজের ইচ্ছা মতো ফান্ডামেন্টাল রাইটসকে কি সংশোধন করতে পারে না, এবং যদি সংশোধন করতেই হয় তাহলে একটা নতুন কনস্টিটিউশন অ্যাসেম্বলি কিন্তু প্রয়োজন। এই দেখো, কনস্টিটিউশন অ্যাসেম্বলি কিন্তু প্রয়োজন। এবং এটাও বলেছে যে পার্লামেন্ট নিজের ইচ্ছা মতো সংশোধন করতে পারবে না সংবিধানকে, এবং ফান্ডামেন্টাল রাইটসকেও সংশোধন করতে পারবে না। যদি সংশোধন করতেই হয় তাহলে যে রকম প্রসিডিওর আর্টিকেল 360-তে বলা রয়েছে, যে সমস্ত আইন বা নিয়ম বলা রয়েছে, সেই নিয়ম অনুযায়ী কিন্তু পার্লামেন্ট করতে পারবে। পার্লামেন্টের কিন্তু আলটিমেট পাওয়ার নেই যে নিজের ইচ্ছা মতো সংশোধন করার। সংশোধন করতে পারে কিন্তু শুধুমাত্র এই আর্টিকেল 368 অনুযায়ী করতে পারে। ওকে, নেক্সট আরও একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেস, যেটা আমি বলেছিলাম যে প্রিয়াম্বেল নিয়ে একটা বলেছিল যে প্রিয়াম্বেল ইজ নট এ পার্ট অফ কনস্টিটিউশন, সেই রায়টাই আবার এই কেসের মাধ্যমে চেঞ্জ হয়ে যাবে। কেশবানন্দ ভারতী কেস 1973 কি বলছে? দিস জাজমেন্ট ডিফাইন্ড দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন মিনস আমাদের প্রস্তাবনার যে মূল কাঠামো সেইটাই বলা হচ্ছে।
The SC held that although no part of the constitution, including fundamental rights, was beyond the parliament's amending power, the basic structure of the constitution could not be abrogated even by constitutional amendment. This is basic in Indian law, in which the judiciary can strike down any amendment passed by parliament that is conflict with the basic structure of the constitution. অর্থাৎ এই কেসের রায় কি বলছে সুপ্রিম কোর্ট, যে তোমরা সংশোধন করো মানে সংবিধানকে, কিন্তু সেই সংশোধনটা যেন না আমাদের যে বেসিক স্ট্রাকচার রয়েছে সংবিধানের সেইটাকে যেন না নষ্ট করে দেয়। ঠিক আছে, সেই জন্য এখানে কিন্তু বলে দেয়া হচ্ছে যে তোমরা সংশোধন করতে পারো, 368 অনুযায়ী সংশোধন করতে হবে সংবিধানকে, এবং সেই সংশোধনটা যেন আমাদের যে বেসিক স্ট্রাকচার, জুডিশিয়ারি সিস্টেমের যে বেসিক স্ট্রাকচার, প্রিয়াম্বেলের যে বেসিক স্ট্রাকচার, আমাদের সংবিধানের যে বেসিক স্ট্রাকচার, সেইটা যেন না নষ্ট হয়। ওকে, তো সেই জন্য এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ রায় এই বছর থেকে দিয়ে দিল যে প্রিয়াম্বেল is now a part of constitution, এবং এই রায় থেকে বলে দিল কি প্রিয়াম্বেল অর্থাৎ প্রস্তাবনা হলো সংবিধানের একটি গুরুত্বপূর্ণ অংশ। এবার যেহেতু সংবিধানের গুরুত্বপূর্ণ অংশ, তাহলে এই আর্টিকেল 360 অনুযায়ী প্রিয়াম্বেলকেও কি করা যাবে, প্রিয়াম্বেলকেও করা যাবে হচ্ছে সংশোধন, কিন্তু বেসিক স্ট্রাকচারকে নড়ানো যাবে না। যেই এই রায়টা হয়ে গেল যে প্রিয়াম্বেল ইজ এ পার্ট অফ কনস্টিটিউশন, ব্যাস তারপরেই 1975 সাল, যেটা তোমরা সকলেই জানো, 42তম সংশোধন। ঠিক আছে, সেই 42তম সংশোধনের ফলে প্রচুর কিছু চেঞ্জ করে দেওয়া হলো। ঠিক আছে, তো এবার চলে যাব, সেই জন্য 1975 সালে একটা কেসও হয়েছিল, যেটা হচ্ছে ইন্দিরা গান্ধী ভার্সেস রাজনারায়ণ কেস 1975। The SC applied the theory of basic structure and struck down clause 4, the article 329A, which was inserted by 39th Amendment 1975 on the ground that it was beyond the Parliament's amending power as it destroyed Constitution basic feature. Okay, very important. কি বলছে, the SC applied theory basic structure and struck down the clause 4 of article 329, অর্থাৎ এসসি বা সুপ্রিম কোর্ট এটা বললো যে এই বেসিক স্ট্রাকচারটা আমাদের নড়ানো যাবে না, সেই জন্য স্ট্রাক ডাউন করে দিল 329 আর্টিকেলের যে ক্লজ 4টা রয়েছে সেটাকে, which was inserted by 39th Amendment Act in 1975, এবং 39 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 1975 সালে ওটা প্রবেশ করানো হয়েছিল আমাদের সংবিধানে। ঠিক আছে, the ground that is was beyond the parliament's amending power, অর্থাৎ এই বেসিক স্ট্রাকচারটাকে অ্যামেন্ডমেন্ট করা এটা হচ্ছে পার্লামেন্টের ক্ষমতার হচ্ছে বাইরে, এবং এইটা ইট ডেস্ট্রয়েড দ্য কনস্টিটিউশন বেসিক ফিচার, এবং এটা কিন্তু সংবিধানের যে মূল ভিতটা সেটা কিন্তু নষ্ট করে দিতে পারে। ওকে, নেক্সট, এবং তারপরে তোমরা সকলে জানো 42তম সংশোধন হলো 1976 সালে, যেটা হচ্ছে মিনি কনস্টিটিউশন বলা হয়, অনেক রকম পরিবর্তন করা হয়েছে, যেটা হচ্ছে বেসিক স্ট্রাকচার হচ্ছে না নষ্ট করে। ওকে, তারপর মেনকা গান্ধী কেস 1978, কি বলছে এখানে, a main issue in this case was whether the right to go abroad is a part of right to personal liberty under article 21, অর্থাৎ কি বলছে, a main issue in this case was whether the right to go abroad is a part of right to personal liberty under article 21, অর্থাৎ বিদেশে যাওয়াটা এটা হচ্ছে আর্টিকেল 21 এর আন্ডারে, পার্সোনাল লিবার্টির আন্ডারে পড়ছে কি পড়ছে না সেইটার ব্যাপারে একটা কেস হয়েছিল। দ্য এসসি হেল্ড দ্যাট, সুপ্রিম কোর্ট এটা হেল্ড করলো যে ইট ইজ ইনক্লুডেড ইন রাইট টু পার্সোনাল লিবার্টি, এবং এই যে বিদেশে যাওয়ার ব্যাপারটা এটা হচ্ছে পার্সোনাল লিবার্টির মধ্যেই কিন্তু এটাকে ইনক্লুড করলো, যে বিদেশে যেতে পারে সেটা তার পার্সোনাল লিবার্টির মাধ্যমে, আর্টিকেল 21 এর মাধ্যমে। দ্য এসসি অলসো রুলড দ্যাট, এবং সুপ্রিম কোর্ট এটা আরও জারি করলো যে দ্য মেয়ার এক্সিস্টেন্স অফ অ্যান হচ্ছে enabling law was not enough to restrain personal liberty, such a law must be just, fair and reasonable, অর্থাৎ কারোর হচ্ছে পার্সোনাল লিবার্টিকে আমি জাস্ট কি বলবো বাধা দিতে কোনো রকম কিন্তু আইন তৈরি করতে পারি না, এবং যদি সেটা আইন বানানো হয় সেটা কিন্তু কোনো কারণ দর্শাতে হবে, তা না হলে কিন্তু সেটা নট ভ্যালিড। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, মিনার্ভা মাইলস কেস, যেটা 1980-তে হয়েছিল,
This case again strengthens the basic structure doctrine. The judgment struck down 2 changes made to Constitution by 42 Amendment Act 1976, declaring them to be violative of basic structure. The judgment makes it clear that the Constitution and not Parliament's supreme. Okay, অর্থাৎ কি বলছে, এই কেসের মাধ্যমে যে বেসিক স্ট্রাকচারটা হয়তো একটু ভায়োলেট হয়েছিল, সেই জন্য কিন্তু দুটো চেঞ্জ কিন্তু স্ট্রাক ডাউন করে দিয়েছিল এই সুপ্রিম কোর্ট, যেখানে চেঞ্জগুলো করা হয়েছিল কবে, 1976 সালের 42তম সংশোধনের মাধ্যমে। ওকে, এবং আরও একবার বলেছে যে পার্লামেন্টের কিন্তু এটা এখতিয়ারের মধ্যে পড়ে না সংবিধানের বেসিক স্ট্রাকচারটাকে অ্যামেন্ডমেন্ট করা। তারপর ওয়ামেন রাও কেস 1981, এসসি এগেন হচ্ছে রিটায়ার্ড দ্য বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন, আবারও এটা হচ্ছে বেসিক স্ট্রাকচারের উপর কেসটা হয়েছিল। ইট অলসো ড্রিউ এ লাইন অফ কি বলছে ডিমার্কেশন অ্যাজ April 24, 1973, the date of Kesavananda Bharati judgment, and held that it should not be applied retrospectively to reopen the validity of any amendment to Constitution which took part prior to that date. অর্থাৎ এই কেসটাও হয়েছিল বেসিক স্ট্রাকচার অনুযায়ী, কেস করেছিল যে কেশবানন্দ ভারতী যে জাজমেন্টটা দেওয়া হয়েছিল সেটা হয়তো ভুল দেওয়া হয়েছে, যেটা 1973 সালে হয়েছিল, সেইটাকে আবার রিজাজমেন্টের জন্য এই কেসটা করা হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এই কোনো রকম সংবিধান সংশোধনের ব্যাপারে যে জাজমেন্টগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু আর রিওপেন করার যে ভ্যালিডিটি সেটা কিন্তু আর যাবে না। ঠিক আছে, দেখো এখানে বলেছে শুড নট বি অ্যাপ্লাইড retrospectively to reopen validity of any amendment to constitution which took place prior to that, অর্থাৎ ওই ডেটের মধ্যে যে অ্যামেন্ডমেন্টগুলো হয়েছিল সেগুলোকে কিন্তু আর রিওপেন করা যাবে না ভ্যালিডিটির জন্য। তারপর দেখো শাহবানু বেগম কেস 1985, ঠিক আছে। তো আমি এই যেগুলো ব্ল্যাক করে আছে সেগুলো আমি যাতে সময় নষ্ট না হয় তোমাদের আমি জাস্ট বলে দিচ্ছি, ঠিক আছে, খুব তাড়াতাড়ি আমি এগুলো বলে যাচ্ছি। দেখো এটা একটা মাইলস্টোন কেস ছিল, দেখো মুসলিম ওমেনদের জন্য, যেখানে বলা হচ্ছে কি দ্য সুপ্রিম কোর্ট হেল্ড রাইট টু অ্যালিমনি ফর মুসলিম ওমেন অ্যান্ড সেড টু দ্যাট কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1973 ইজ অ্যাপ্লিকেবল টু অল সিটিজেন ইরেসপেক্টিভ টু দেয়ার রিলিজিয়ান। এবং দিস সেট অফ পলিটিক্যাল কন্ট্রোভার্সি, এই কেসটা নিয়ে কিন্তু একটু পলিটিক্যাল কন্ট্রোভার্সি হয়েছিল গভর্নমেন্টের সাথে, ঠিক আছে। দিস জাজমেন্ট বাই পাসিং দ্য মুসলিম ওমেন প্রোটেকশন অন ডিভোর্স অ্যাক্ট, এবং মুসলিম ওমেনদের যে ডিভোর্স হয়ে যায় তালাকের ব্যাপারে সেইটা কিন্তু অনেকটা এখান থেকে হচ্ছে প্রিভেন্ট করা হয়েছিল, যে 1986 সালে এই একটা পাস করানো হয়, অ্যাকর্ডিং টু হুইচ অ্যালিমনি নিড টু বি গিভেন অনলি ডিউরিং দ্য ইদাত পিরিয়ড ইন টিউন উইথ মুসলিম পার্সোনাল ল, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে অ্যালিমনি, অর্থাৎ ডিভোর্সের পরে যে একটা কিছু সংখ্যক অর্থ কিন্তু মুসলিম মহিলাকে দিতে হবে, এটা কিন্তু ভারত সরকার বলে দিয়েছিল, এবং সেটা করেছিল ইদাত পিরিয়ডের আন্ডারে কিছুটা মুসলিম পার্সোনাল ল অনুযায়ী কিন্তু করেছিল। তারপর এমসি মেহতা অ্যান্ড ইউনিয়ন অফ ইন্ডিয়া 1986, দিস কেস ডিলড উইথ 3 ইস্যু: স্কোপ অফ আর্টিকেল 32, রুল অফ অ্যাবসলিউট লিবার্টি অর রাইল্যান্ডস ভার্সেস ফেলচার টু বি ফলোড, ইস্যুড অফ কম্পেনশন। এসি হেল্ড দ্যাট ইটস পাওয়ার আন্ডার Article 32 is not restricted to preventive measures but also remedial measures when rights are violated. It also held that in case of industry engaged in hazardous or inherently dangerous activities, absolute liberty was to be followed. Finally, it also said that the amount of compensation must be correlated to the magnitude and capacity of the industry so that it will be determined. এই কেসটা তিনটে ইস্যু নিয়ে হয়েছিল: স্কোপ অফ আর্টিকেল 32, আর্টিকেল 32 যে স্কোপগুলো রয়েছে সেইটার ওপর, তারপর অ্যাবসলিউট লিবার্টির ওপর হয়েছিল, এবং হয়েছিল ইস্যু অফ কম্পেনসেশন। ওকে, এবং এসসি এটার ওপর রায় দিয়েছিল কি পাওয়ার আন্ডার আর্টিকেল 32, আর্টিকেল 32 আন্ডারে যে পাওয়ারটা রয়েছে ইজ নট রেস্ট্রিক্টেড টু প্রিভেন্টিভ মেজার্স, অর্থাৎ কোনো রকম মেজারকে প্রিভেন্ট করার জন্য এটা রেস্ট্রিক্টেড নয়, বাট অলসো রেমিডিয়াল মেজার হোয়েন রাইটস আর ভায়োলেটেড। কিন্তু এই আর্টিকেলটা অ্যাকচুয়ালি বানানো হয়েছে
যখন আমাদের হচ্ছে মৌলিক অধিকার যদি কোনো রকম ভায়োলেট হয়ে যায় সেইটাকে কিন্তু ঠিক করার জন্য। ইট অলসো হেল্ড দ্যাট, সুপ্রিম কোর্ট আরও বলে যে ইন দ্য কেস অফ ইন্ডাস্ট্রি এনগেজড, অর্থাৎ কোনো রকম কেসে যদি ইন্ডাস্ট্রি জড়িত থাকে এবং হ্যাজারিয়াস অ্যান্ড ইনহেরিয়েন্ট ডেঞ্জারাস অ্যাক্টিভিটিস এবং কোনো রকম ভয়ঙ্কর কাজকর্মে লিপ্ত থাকে, অ্যাবসলিউট লিবার্টি ওয়াজ টু বি ফলোড। এবং যে অ্যাবসলিউট লিবার্টির ব্যাপারে যে কেসটা ইস্যুটা হয়েছিল সেখানে কিন্তু তখন অ্যাবসলিউট লিবার্টি ফলো করা হবে। এবং ফাইনালি বলেছিল যে দ্য অ্যামাউন্ট অফ কম্পেনসেশন, এবং এর ফলে যে ইন্ডাস্ট্রিটা কম্পেনসেশনটা দেবে সেটা কিন্তু ইন্ডাস্ট্রির ক্যাপাসিটি অনুযায়ী হওয়া উচিত। ওকে, যে ইন্ডাস্ট্রি সেটা প্রোভাইড করতে পারবে কিনা। নেক্সট দেখো, ইন্দ্র সাহনি অ্যান্ড ইউনিয়ন অফ ইন্ডিয়া 1992, এটা কি বলছে, এসসি এক্সামিন দ্য স্কোপ অ্যান্ড এক্সটেন্ড দ্য আর্টিকেল 16(4) which provides for the reservation of jobs in favor of backward class. It upheld constitutional validity of 27% reservation for OBC with certain conditions like creamy layer exclusion, no reservation in promotion, total reserved quota should not be exceed 50% etc. তোমরা জানো যে 1990 দিকে কিন্তু এটা জারি করা হলো, 1990 দিকে জারি করা হলো যে ওবিসি 27% রিজার্ভেশন পাবে এই জবের ক্ষেত্রে। এবং সেই জন্য কিন্তু 1992 সালে এই কেসটা হয়, যেটা হচ্ছে ইন্দ্র সাহনি অ্যান্ড ইউনিয়ন অফ ইন্ডিয়ার কেস, যেখানে বলা হচ্ছে যে 27% রিজার্ভেশনটা জবের জন্য রাখা হয়েছে, এটার ভ্যালিডিটিটা হচ্ছে ঠিকঠাক কিনা, এটা ঠিকঠাক রয়েছে কিনা। তো তখন এসসি এক্সামিন করলো পুরো ব্যাপারটা, তো ব্যাপারটা এক্সামিনেশন করার পরে বললো যে এটা ঠিকঠাক ভ্যালিড, এবং এই 27% ওবিসিদের যে রাখা হয়েছে সেটা কিন্তু কিছু কন্ডিশনের রাখা হয়েছে, যেমন ক্রিমি লেয়ার, অর্থাৎ যাদের ইনকাম 5 লাখের তোমার ওপর, ঠিক আছে, তারা কিন্তু এই আন্ডারে পড়বে না। যাদের ইনকাম 5 লাখের নিচে অর্থাৎ নন ক্রিমি লেয়ার তারাই কিন্তু ওবিসির যে রিজার্ভেশন সেটা পেয়ে থাকবে। এবং নো রিজার্ভেশন ইন প্রমোশনের ক্ষেত্রে কোনো রকম রিজার্ভেশন পাবে না। এবং যত যে রিজার্ভেশন রয়েছে অর্থাৎ 27 ওবিসি, 27 হচ্ছে ওবিসি, এসসি রয়েছে কত 15 এবং এসটি রয়েছে 7.5, টোটাল মিলিয়ে যেন না 50% এক্সিড করে যায়। ওকে, এইটা রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। নেক্সট, এসআর বোমাই case 1994. This judgment, the Supreme Court tried to curb the blatant misuse of Article 356 regarding the imposition of President's rule on state. অর্থাৎ এই কেসটা হয়েছিল যে অনেক সময় কি করা হতো, মিসইউজ করা হতো, যেটা স্টেট এমার্জেন্সি 356 রয়েছে সেইটার মিসইউজ যাতে কমানো যায় সেটার ব্যাপারে এই কেসটা হয়েছিল। তারপর কি বলেছে, ভিসাকা অ্যান্ড স্টেট অফ রাজস্থান 1997. This কেস ডিল্ট উইথ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট দ্য ওয়ার্ক প্লেস, অর্থাৎ ওয়ার্ক প্লেসে যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়ে থাকে সেইটার উপর বেস করে এই কেসটা হয়েছিল। ইন দ্য জাজমেন্ট, এবং এই জাজমেন্টে দ্য এসসি গেভ এ স্টেট গাইডলাইন ফর এমপ্লয়ার্স, এবং কর্মীদের জন্য একটা গাইডলাইন বানিয়ে দেয় সুপ্রিম কোর্ট, অ্যাজ ওয়েল অ্যাজ আদার রেসপন্সিবল পার্সনস অর ইনস্টিটিউশন, এবং ইনস্টিটিউশনের উপরেও কিন্তু কিছুটা দায়িত্ব বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট, টু ইমিডিয়েটলি ইনশিওর দ্য প্রিভেন্টেশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট, যাতে এই সেক্সুয়াল হ্যারাসমেন্টটা খুবই ইমিডিয়েটভাবে বন্ধ করা যায়। দিস আর কল্ড হচ্ছে ভিসাকা গাইডলাইন্স, এবং এই যে গাইডলাইনগুলো বানিয়ে দিয়েছিল এমপ্লয়ারদের জন্য এবং যে ইনস্টিটিউশনে কাজ করছে তার জন্য, সেটাকে বলা হয় ভিসাকা গাইডলাইন্স। দিস ওয়ার টু বি কনসিডার্ড ল আনটিল অ্যাপ্রোপ্রিয়েট লেজিসলেশন ওয়াজ এনাক্ট। ওকে, নেক্সট, সামাথা অ্যান্ড স্টেট অফ অন্ধ্রপ্রদেশ 1997, তোমরা এটা জাস্ট দেখে নেবে, এটা স্কিপ করে যাচ্ছি আমি। তারপর লিলি থমাস ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এটা একটু দেখে নিই। হেন্স এসসি হেল্ড দ্যাট দ্য সেকেন্ড ম্যারেজ অফ হিন্দু ম্যান উইথাউট ডিভোর্সিং দ্য ফার্স্ট ওয়াইফ, ইভেন ইফ দ্য ম্যান হ্যাড converted to Islam, is void unless the first marriage had been dissolved according to the Hindu Marriage Act. অর্থাৎ কি বলছে, এই কেসটা হয়েছিল যে কোনো যদি হিন্দু পুরুষ তার প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়ে যদি দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করে নেয়, এবং যদি সেটা হিন্দু থেকে মুসলিম হওয়ার পরেও যদি সে দ্বিতীয় বিয়ে করে, এই বিয়েটা কিন্তু কখনোই মানা যেতে পারে না। আগে তাকে প্রথম স্ত্রীকে ডিভোর্স করতে হবে, তারপর তুমি ইসলামে কনভার্ট হও, তারপর দ্বিতীয় বিয়ে করো, বা তুমি ইসলামে না কনভার্ট হয়েও তুমি দ্বিতীয় বিয়ে করতে পারো, কিন্তু তোমাকে কি করতে হবে, হিন্দু ম্যারেজ অ্যাক্টের মাধ্যমে তোমাকে প্রথম স্ত্রীকে অবশ্যই ডিভোর্স দিতে হবে।
তারপরে যে আইনগুলো রয়েছে সেগুলো আমি জাস্ট একবার বলে দিচ্ছি। আইআর কোহেলো অ্যান্ড স্টেট অফ তামিলনাড়ু 2007 এই একটা দেখে নেবে। তারপর হচ্ছে পেডোফিলিয়া কেস 2011, তারপর অরুণা সানভোগ কেস 2011, এগুলো হচ্ছে রিসেন্ট কেস, এবং নোটা জাজমেন্ট 2013। ওকে, তো এইগুলো জাস্ট দেখে নেবে। তারপর দেখো লিলি থমাস অ্যান্ড ইউনিয়ন অফ ইন্ডিয়া, আবার 2013-তে একটা কেস হয়েছে। দেখো কি বলছে, দ্য এসসি রুল দ্যাট এনি এমএলএ, এমএলসি অর এমপি হু ওয়াজ ফাউন্ড গিলটি অফ এ ক্রাইম অ্যান্ড গিভেন এ মিনিমাম 2 years অফ ইমপ্রিজমেন্ট উড সিজ টু বি মেম্বার অফ হাউস উইথ ইমিডিয়েট এফেক্ট। অর্থাৎ যদি কোনো এমএলএ, এমপি যদি কোনো রকম ক্রাইম করে থাকে এবং 2 বছরের জন্য সে যদি জেলে থাকে, তাহলে তার কিন্তু হাউসে, যে পার্লামেন্টের হাউস রয়েছে, সেই হাউসের মেম্বারশিপ কিন্তু বাতিল হয়ে যাবে। এই কেসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট নির্ভয়া কেস, যেটা সকলেই যেন দিল্লিতে হয়েছিল 2014। সেখানে দেখো ইন্ট্রোডাকশন অফ ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2013, দ্য ডেফিনেশন অফ রেপ আন্ডার প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট 2012, দ্য ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872, ইন্ডিয়ান পেনাল কোড 1860 অ্যান্ড কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরস 1973। ওকে, এতগুলো কেসকে কিন্তু, এতগুলো হচ্ছে অ্যাক্টকে কিন্তু নাড়াচাড়া করা হয়েছিল এবং সেইখানে কিন্তু অনেকগুলো চেঞ্জ করা হয়েছে এই নির্ভয়া কেসের মাধ্যমে। তারপর দেখো ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি অ্যান্ড ইউনিয়ন অফ ইন্ডিয়া, দিস কেস রেজাল্টেড দ্য রেকগনাইজেশন অফ ট্রান্সজেন্ডার পার্সন অ্যাজ এ থার্ড জেন্ডার। অর্থাৎ যারা ট্রান্সজেন্ডার রয়েছেন তাদের কিন্তু তৃতীয় লিঙ্গ হিসাবে তাদের সম্মতি দেওয়া হচ্ছে এই কেসের মাধ্যমে। দ্য এসসি অলসো ইনস্ট্রাক্টেড দ্য গভর্নমেন্ট টু ট্রিট দেম অ্যাজ এ মাইনরিটিস অ্যান্ড এক্সপ্যান্ড দ্য রিজার্ভেশন ইন এডুকেশন, জবস অ্যান্ড এডুকেশন। এবং সুপ্রিম কোর্ট এটাও বলছে যে তাদের কিন্তু মাইনরিটিসদের হিসাবে ট্রিট করতে এবং জব, এডুকেশন ক্ষেত্রে কিন্তু তাদের যেন রিজার্ভেশন দেওয়া হয়, সেই জন্য কিন্তু বলা হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ 2016 কেস, ট্রিপল তালাক জাজমেন্ট। 3 তালাক জাজমেন্টের ওপর দেখো, এসসি outlawed the backward practice of instant triple talaq which permitted Muslim men to unilaterally end their marriage by uttering the word talaq 3 times without making any provisions for maintenance or alimony. Read ঠিক আছে, তো এটার হচ্ছে যে বিলটা রয়েছে সেটার ব্যাপারে তোমরা আলাদাভাবে পড়তে পারো। তো ট্রিপল তালাকটা হচ্ছে 2016 সালে হয়েছিল, তোমরা সকলেই জানো। এটা মুসলিম কমিউনিটিতে রয়েছে, কোনো পুরুষ যদি তার স্ত্রীকে 3 বার তালাক বলে দেয় তো তিনি হচ্ছে ডিভোর্স হয়ে যায় এবং কোনো রকম অ্যালিমনি ছাড়াই। তো এইটাকে প্রিভেন্ট করে দেওয়া হয়েছে এবং যদি তালাক দিতেই হয় সেটা হচ্ছে নিয়ম কানুন মেনে করতে হবে এবং তোমাকে অ্যালিমনিও দিতে হবে তোমার স্ত্রীকে। তারপর রাইট টু প্রাইভেসি অ্যাক্ট 2017, দ্য এসসি ডিক্লেয়ার দ্য রাইট টু প্রাইভেসি অ্যাজ ফান্ডামেন্টাল রাইট প্রোটেক্টেড আন্ডার ইন্ডিয়ান কনস্টিটিউশন। অর্থাৎ এই প্রাইভেসিটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ছে, যেটা 2017 সালে সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে। তারপরে দেখো এগুলো দেখে নেবে জাস্ট, রিপেলিং সেকশন, তারপর এল চন্দ্র কুমার কেস। তো হিবিয়াস কর্পাস কেসটা আমি এখান থেকে বলে দিচ্ছি। দেখো হিবিয়াস কর্পাস তোমরা সকলেই জানো যে ডিটেন করলে তাকে কিন্তু 24 ঘন্টার মধ্যে কোর্টে হাজির করতে হয়। তো সেই কেসটা এ মাচ ক্রিটিসাইজড জাজমেন্ট অফ সুপ্রিম কোর্ট, এটা হচ্ছে ক্রিটিসাইজ করা হয়েছিল সুপ্রিম কোর্টের জাজমেন্টটাকে, ইন হুইচ মেজরিটি রুলিং ওয়েন্ট এগেনস্ট ইন্ডিভিজুয়াল ফ্রিডম অ্যান্ড সিম টু বি ফেভার দ্য স্টেট। জাস্টিস খান্নাস ডিসেন্ট অলসো ওয়েল নোন। ঠিক আছে, এখানে হচ্ছে যে অনেকটা ক্রিটিসাইজ করা হয়েছিল সুপ্রিম কোর্টের জাজটাকে এবং ইন্ডিভিজুয়াল ফ্রিডমটাকে ফেভার করা হয়েছিল। তো এটা হচ্ছে 1976 সালে কেসটা হয়েছিল। ঠিক আছে, বাদবাকি যে যে জাজমেন্টগুলো রয়েছে সেগুলো তোমরা একটু দেখে নেবে, কিন্তু এইগুলোই কিন্তু ইম্পর্টেন্ট জাজমেন্ট। বিশেষ করে 1960 বেরুবাড়ি কেস, 1973-এর, ঠিক আছে, তোমার যেটাকে বলে ওই প্রিয়াম্বেলটাকে সংশোধন করা যাবে, এই কেসটা, অর্থাৎ কেশবানন্দ ভারতী কেস। তারপর গোপালনাথ কেসটা, এগুলো কিন্তু করে রাখবে। আর ইম্পর্টেন্ট এই ট্রিপল তালাক যে কেসটা, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কেস, যেগুলো পরীক্ষায় কিন্তু আসতে পারে। কোন বছর করা হয়েছে এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। বিশেষ করে এই দুটো কিন্তু কেস অনেকবারই পরীক্ষায় এসেছে, তোমরা ভালো করে দেখে রাখবে। ওকে, এবং এই যে পিডিএফটা, পুরো পিডিএফটা তোমাদের টেলিগ্রাম চ্যানেলেও প্রোভাইড করে দেওয়া হবে। এবং গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট ইবুকগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের এই আপকামিং ডাব্লিউবিসির জন্য, এবং খুবই ইম্পর্টেন্ট একটা ইবুক নিয়ে আসা হয়েছে, যেখানে তোমরা দুটো ইবুক কিন্তু একটা প্রাইসেই পেয়ে যাবে। ঠিক আছে,
সিঙ্গেল প্রাইসে দুটো ইবুক পেয়ে যাবে। আমি এখানে একটা ছবি দিয়েছি কারেন্ট অ্যাফেয়ার্সের, এবং সাথে পাবে স্ট্যাটিক জিকে। সামনে CHSL চলছে এবং CGL আছে, যেগুলো কিন্তু খুবই হেল্প করবে। এবং এই শুধুমাত্র এখানে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া নেই, কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে কিন্তু প্রতিটা মাস ধরে ধরে কিন্তু এখানে MCQও দেওয়া রয়েছে। একদম লাস্ট 7 মাসের জানুয়ারি টু জুলাই এখানে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া রয়েছে, পুরো থিওরি প্লাস MCQ। এবং জুলাই মাসের যে MCQ সেটা দেওয়া হয়নি, শুধুমাত্র জুন মাস পর্যন্ত দেওয়া হয়েছে। 6 মাসের MCQ পাবে এবং 7 মাসের থিওরি পাবে। যারা এখনও পারচেস করোনি তারা পারচেস করে নাও। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুবই একটা ভাইটাল জিনিস পরীক্ষার জন্য। বাদবাকি পলিটি রয়েছে, ইন্ডিয়ান হিস্ট্রি রয়েছে, তারপর জিওগ্রাফি রয়েছে, ইংলিশ রয়েছে, জেনারেল সায়েন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং লাস্ট মিনিট সাজেশনের উপরেও কিন্তু তোমাদের ইবুক রয়েছে। তো অবশ্যই আর হাতে কিন্তু বেশি সময় নেই, তোমরা পারচেস করে প্রিপারেশন নিতে শুরু করে দাও। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিও কিন্তু প্রেস করে রাখবে। তো আজকের জন্য এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।